যাচাই করার চেষ্টা করি। মোটামুটি আমরা দেখি যে কয়টা কোম্পানি আমরা পাই বাংলাদেশের বাজারে বিনিয়োগ করার জন্য। তো আপনার মোবাইল থেকেও আপনি যাইতে পারেন। বিভিন্ন ওয়েবসাইট আছে, প্রতি একটার মধ্যে এক এক রকম সুবিধা আছে, পেইড নিলে আরো বেশি সুবিধা পাবেন। তো এটার জন্য আমরা যে ওয়েবসাইটটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে, এখানে আমাদের থাকার কথা fiscal.ai। এটা আমেরিকান একটা কোম্পানি, আপনি চাইলে এর পেড ভার্সনও নিতে পারেন। তাইলে fiscal.ai, এটাতে সারা বিশ্বের যত শেয়ার আছে সবগুলা পাবেন। সেটা আমেরিকার বাজারের হোক, গোল্ড হোক, বিটকয়েন হোক, দুবাই হোক, সবগুলাই পাবেন। তো এইখানে নিচের দিকে গেলে আপনি স্ক্যানার পাবেন। তো স্ক্যানারে আগে ক্লিক করবেন, করার পরে আপনার এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে যে কোন দেশের আপনি শেয়ারগুলা যাচাই করতে চান। তো এখানে অলরেডি আমার বাংলাদেশ দেওয়া আছে, আপনি যেই দেশে চান সেটা করবেন। এখন বাংলাদেশে দুইটা শেয়ার বাজার আছে, ঢাকা এবং চট্টগ্রাম, বা বিশ্বের বিভিন্ন দেশে দুইটা চারটা দশটাও থাকতে পারে। তো আপনি কোনটার চান, এখানে আমরা ডিএসসি ঢাকা স্টক এক্সচেঞ্জটা সিলেক্ট করে নিলাম। এরপরে এখন আসেন যে আপনারে, এখন আমরা এটা একদম সম্পূর্ণ জিরো জিরো রাখি। প্রথমে আমরা সহজে ব্যাংকের যে শেয়ার এইগুলো একটু যাচাই করার চেষ্টা করি। ব্যাংকেরটা সহজে আগে দেখার চেষ্টা করি যে বাংলাদেশে যে 36টার মতো ব্যাংক আছে, কয়টা ব্যাংকে আপনি বিনিয়োগ করতে পারেন। তাহলে 1 নম্বর সূত্র আমরা কি দেখলাম, আর ও ই। আর ও ইটা কমপক্ষে আপনি 5 বছরের নেবেন, 1 বছর দেখে কোনো লাভ নাই। এখানে আপনার আছে 1 বছর, আছে 5 বছর, 3 বছর, 10 বছর, তিনোটাই আছে, চারোটাই আছে। আমরা বলি যে কমপক্ষে 5 বছর। তো আমরা এই 5 বছর নিলাম। নেওয়ার পর কোনো মান বসানোর দরকার নাই, আপনি আগে দেখেন যে ওই দেশের বা ওই বাংলাদেশের অবস্থাটা কি। তো এটাতে যখন আমরা ক্লিক করলাম, দেখেন যে কয়টা আসে, কি আসে আমাদের। মোটামুটি আমরা যদি আরো দেখার চেষ্টা করি, এখানে টোটালগুলো আসছে। এই যে উপরে ইন্ডাস্ট্রি আছে, এখানে আমরা ব্যাংক শব্দটা লিখবো, তাইলে শুধুমাত্র ব্যাংক আসবে। দেখেন যে ব্যাংকস। তো এইটা দেওয়ার পরে এই টিক চিহ্নটা আমরা উঠায় দিব, তাইলে যেই শেয়ারগুলো দেখাবে এগুলো হবে সম্পূর্ণ কিছু ব্যাংকের। তাহলে টোটাল দেখেন 36টা ব্যাংক, বাংলাদেশে নিবন্ধিত 36টা ব্যাংকের তথ্য এখানে আছে। তাহলে আমরা যেটা বলছি যে আমাদের এখানে এখন আমরা দেখি যে বাংলাদেশের শেয়ার বাজারের ব্যাংকগুলোর অবস্থাটা কেমন। দেখেন যে আমাদের দরকার কত, মিনিমাম 12, মাইনাসে আছে কতগুলা। তাইলে এই মাইনাসগুলোকে আপনি বিনিয়োগ করবেন, 3-এ আছে, 4-এ আছে, 5-এ আছে, 6-এ আছে, 8-এ আছে, 10-এ আছে, এই শুরু হয়েছে 12 থেকে। তার মানে আমরা এখন এইখানে যদি 12 বসায় দেই, যে কমপক্ষে আমার 12 লাগবে, তাইলে দেখেন 36টা থেকে কয়টা ব্যাংক আসে, 9টা চলে আসছে। দেখেন আপনার কিচ্ছু করা লাগে নাই, আপনি শুধু একটা সূত্র প্রয়োগ করছেন, একটা সূত্রের ফলেই 36টা থেকে 9টাতে চলে আসছে। তাহলে এই 9টা ব্যাংক আমরা বলতে পারি যে মোটামুটি ভালো। এখন এই 9টা থেকে আমরা এখন কি দেখব, আমরা যেটা বললাম যে তাদের নেট এনপিএল, তার মানে তার নন পারফর্মিং যে লোনগুলো আছে গত 5 বছরে কোন ব্যাংকের বেশি, এটা একটু দেখার চেষ্টা করি। কারণ এনপিএল বেশি থাকলে কোম্পানি ডিভিডেন্ড দিতে পারবে না। তো এইখানে দেখেন যে আমাদের 50% আছে ডাচ বাংলা ব্যাংক, 33% হচ্ছে পূবালী ব্যাংক, বাকিগুলা 16% এবং তার নিচে আছে। এমনকি উত্তরা ব্যাংকের তো মাত্র 2%-এরও কমে। তাহলে এইখান থেকে দেখেন আমরা বলছি কি 35 পর্যন্ত আমরা নিব, যেহেতু ইন্ডাস্ট্রি অ্যাভারেজ হচ্ছে 36। তাহলে আমরা ম্যাক্সিমাম নিব এখানে 35। 35-এর উপরে যেই ব্যাংক আছে ওটা অটোমেটিক বাদ যাবে। তাহলে টোটাল আমরা পাই কয়টা, দেখেন 8টার মতো ব্যাংক পাবো। একটু হয়ে যাওয়ার পর আসবে, দেখেন এখন 8টার মতো ব্যাংক পাইছি। তাহলে মাত্র 2টা ইন্ডিকেটর ব্যবহার করে, আপনি কাউরে জিজ্ঞেস করা ছাড়াই আপনি নিজেই বাংলাদেশের গত 5 বছরের অ্যাভারেজ দেখে মোটামুটি শিওর হইলেন যে এই 8টা ব্যাংক আপনার জন্য ভালো। এখন এই ভালোগুলার মধ্যে থেকে আরো ভালো আমরা বাছাই করব, কারণ আমরা চাই না যে 8টা ব্যাংকে বিনিয়োগ করতে, ম্যাক্সিমাম 3টা 4টা অথবা 5টা। তাইলে আপনি কি করবেন এখন, এখন আমরা যেটা করতে পারি, দেখি যে গত 5 বছরে লাভের পরিমাণ বেশি কোন ব্যাংকগুলাতে। যেগুলা ধরেন যে 12% আছে, তাহলে 2টা আছে 12%। তাহলে আমরা নিচের গুলা বাদ দিই, উপরের গুলা ভালো কোয়ালিটির গুলা রাখি, নিচের গুলা আমাদের বাদ দিতে তো কোনো সমস্যা নেই, কোম্পানির নাম যাই হোক।
আমাদের আগে দরকার ছিল কত, 12%, তাইলে আমরা 1% বাড়ায় দেই যে ভাই আমার 12%, আমার 13% লাগবে। তাইলে আমরা 13% নিয়ে দেখি যে কয়টা ব্যাংক আমরা পাচ্ছি। তাইলে এখন দেখি কয়টা আসে আমাদের। দেখেন যে এখন আমাদের 6টা ব্যাংক আসছে, অটোমেটিক 2টা বাদ পড়ে গেছে। এখন এই 6টার মধ্যে কি পাইলেন? পূবালী পাইলেন, ইবিএল, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, উত্তরা, ট্রাস্ট ব্যাংক। তাহলে আপনি এই 6টা ব্যাংকে চাইলে আপনি এখন বিনিয়োগ করতে পারেন, কারণ গত 5 বছরে ভালো, তারা ডিভিডেন্ডও দিতে পারবে, কোনো সমস্যা কিন্তু নাই। এখন আপনার যদি মনে হয় যে না ভাই আমি এর চাইতে আরো টপ কোয়ালিটিতে যাইতে চাই, এই 6টা থেকে আরো যাচাই বাছাই করে ফেলতে চাই, তাইলে এখন আপনি যেটা করেন, যেহেতু আপনি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করবেন, এখন আপনাকে আমরা যে টেকনিকটা বলি যে তাইলে আপনি গত 10 বছরটা এখন একটু দেখার চেষ্টা করেন। তাহলে এই গত 10 বছরে এই 6টার মধ্যে কোনগুলার কনসিস্টেন্টলি ভালো ছিল, বেশি পরিমাণ দিয়েছে। তাহলে প্রথমে আমরা এখানে দেখার চেষ্টা করি 10 বছরে আমাদের ভালো দিয়েছে যেটা 15%, 14%, 13%, 2টা আমরা পাইলাম, যেটা আমাদেরকে কি করছে 10% করে দিচ্ছে কত 10 বছরে হিসাব করলে। নাম যাই হোক, এখন আমরা যেটা বলতে পারি যে 10 বছরেও আমাদের 12% করে লাগবে। তাইলে এইরকম কোম্পানি দেখি আমরা কয়টা পাই। এখন আমাদের কমে যাবে। দেখেন দিন শেষে মাত্র 4টা ব্যাংক আপনি পাইলেন, যেটা দীর্ঘমেয়াদে গত 10 বছরেও 12%-এর উপরে দিছে, আর 5 বছরে তো 13%-এর উপরে দিচ্ছে। তাইলে এই 4টা ব্যাংকে কি ইবিএল, সিটি, উত্তরা, ট্রাস্ট। তাহলে আপনি কারোকে জিজ্ঞাসা করার দরকার নেই, আপনি এই 4টা ব্যাংককে নিজের ওয়াচ লিস্টে নিয়ে আসতে পারেন যে এগুলো আমি কিনবো। কালকেই কিনবেন এমন না, এরপরে কেনার টেকনিক আছে। যখন আমরা দেখবো যে এটা কি 52 সপ্তাহের উপরে আছে না 52 সপ্তাহের নিচে আছে না 200 দিনের অ্যাভারেজের নিচে আছে, তখন আমরা কিনবো। অথবা কোম্পানি, যেমন ধরেন যে এখন ব্যাংকের শেয়ারগুলোর দাম বেশি, কারণ ডিসেম্বর ক্লোজিং ছিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাসে তারা অডিট রিপোর্ট তৈরি করবে, মে মাসের মধ্যেই আমরা ডিভিডেন্ডগুলো কিন্তু পাবো। তো এই জন্য সব ব্যাংকের শেয়ারের দাম কিন্তু বেশি থাকবে। যখনই ধরেন যে ডিভিডেন্ডের ডিক্লারেশন হয়ে যাবে, প্রতিটারই দাম কিন্তু কমবে। তো আপনি যদি এতদিন বিনিয়োগ না করেন, জাস্ট নামগুলা দেখে আপনি অপেক্ষা করতে থাকেন, যখন ডিভিডেন্ডটা দেওয়া শেষ হবে 10-20 দিনে দেখবেন যে অনেক পরিমাণ কম দামে পাবেন, তখন আপনি এই 4টা ব্যাংকে আপনি বিনিয়োগ করেন 1 লাখ করে, 4 লাখ। তাইলে অন্য কারো কথা দেখে আপনার লাভ নাই। আর এইটা হচ্ছে দীর্ঘমেয়াদের জন্য। একবার কেনার পরে আপনার টেনশন নেওয়ার দরকার নাই যে শেয়ারের দাম কমলো না বাড়লো, ওই ঝামেলা আপনার যাওয়ার দরকার নেই। তাহলে আমরা ফাইনালি ব্যাংকিং সেক্টরের জন্য এই 4টা ব্যাংক আপনার জন্য যথেষ্ট। এগুলো আপনি কাউরে জিজ্ঞেস করারও দরকার নেই যে কেমন হবে, শুধু আপনি তখন দেখবেন যে কম দামে পাচ্ছেন কিনা, ওইটার জন্য অপেক্ষা করবেন। যেমন ধরেন যে যুদ্ধ বিগ্রহ লাগলো, নানা প্রকার রাজনৈতিক অস্থিতিশীলতা আসলো, তখন দেখবেন যে হঠাৎ করে দাম কমছে, তখন আপনি কিনে ফেলান। তাইলে 4টা আপনি পাইলেন, ব্যাংকের শেয়ারটা আপনি নিজের মতো করে এই 4টা নাম লিখে রাখতে পারেন। আর বাংলাদেশে আমরা বলি যে ইন্স্যুরেন্স সেক্টরটা আপনি সর্বাবস্থায় বাদ দিবেন, কারণ ইন্স্যুরেন্স সেক্টরে হচ্ছে সবচেয়ে বড় 2 নাম্বারই, আর ইন্স্যুরেন্স ব্যবসার বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নাই। তাহলে ইন্স্যুরেন্স সেক্টরের যত কোম্পানি আছে দীর্ঘমেয়াদে একটাতেও বিনিয়োগ করবেন না। আমরা ব্যাংকটা পাইলাম, তাইলে এই 2টা সেক্টর এখন আমরা বাদ দিয়ে দেখি যে আর কি কি কোম্পানি আছে বিনিয়োগ করার মতো। তাহলে আমরা প্রথম যেই ক্রাইটেরিয়া এখন আমরা প্রয়োগ করব, প্রথম ক্রাইটেরিয়া আমাদের, আমরা যেটা দেখেছি, আমরা বললাম যে আমরা প্রথমেই কি নেই, আর ও ইটা নিচ্ছি। নেওয়ার পরে আমরা অ্যাভারেজে 5 বছরের নিচ্ছি, কমপক্ষে আমাদের 15% লাগবে। এই সত্যটা আমরা লাগাই দিই, এখন দেখি যে কয়টা কোম্পানি পাওয়া যায়। তাহলে মাত্র 30টা কোম্পানি পাচ্ছেন। দেখেন আপনি এতগুলা কোম্পানি থাকার পরেও যখনই আপনি 5 বছরের অ্যাভারেজ দিলেন, মাত্র 15টা কোম্পানি পাইলেন। আর ব্যাংকের ক্ষেত্রে তো আমরা পৃথক করে দিলাম 4টা। তাহলে আপনার হাজার হাজার কোম্পানি দেখে সময় নষ্ট করার তো দরকার নেই। এই 15টা কোম্পানি নাম কি আসছে আমরা এখনো জানি না, জাস্ট 15টা কোম্পানি পাইলাম, এখান থেকেও আমরা আরো বাদ দিব। তাহলে এই 15টা কোম্পানি প্রাথমিকভাবে আপনি একটু নিলেন। এখন আমরা দ্বিতীয় সূত্র প্রয়োগ করব, সেটা হচ্ছে যেটা আর ও সি, মানে কোম্পানি নিজের টাকা, আর যদি কোনো লোন নেয় এই টাকায় সে ব্যবসাপাতিটা কেমন করতেছে, এটাও আমরা এভারেজে 10 বছরেরটা নিব। তবে এই আরওসি নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, সুদের হার কেমন ছিল, অর্থনীতির অবস্থা কেমন ছিল, এটা বিবেচনায় রাখতে হবে।
যেহেতু বাংলাদেশে গত মাঝখান দিয়ে অনেক বছর ম্যাক্সিমাম ছিল 9% কিন্তু সুদের হার, 9-6 একটা নিয়ম চালু ছিল। তো এখন যেহেতু আমরা গত 5 বছরে দেখতেছি, তাইলে আমরা এটা আশা করতে পারি না যে আরো সিটা বেশি থাকবে, কারণ সুদের হার কম ছিল। কিন্তু আজকে যেহেতু সুদের হারটা বাড়তেছে ধীরে ধীরে, 12% হইলে আমরা 15%-এ যাইতাম, যেহেতু 9% পর্যন্ত সুদের হার ছিল, তাইলে আরও সিটা একটু কম আমরা দেখব। মোটামুটি আমরা এটারে একটু কমায় দেই, 13% দিই আপাতত, বেশি না। আর না হলে নর্মালি যদি সুদের হার যদি বেশি থাকে, তাইলে এটা আপনাকে বাড়াইতে হবে, 15%, 16%, 20%ও কিন্তু নিতে হবে। তো আমরা 13% দিয়ে এখন আরেকটা ফিল্টার লাগাই, দেখি কয়টা কোম্পানি কমে। 16টায় চলে আসছে, তাহলে দেখেন কিছুই করা লাগে নেই। এখন এগুলারও নাম কি হোক আমাদের দেখার বিষয় না, আমরা আগে দেখবো প্যারামিটারে টিকতেছে কিনা। এরপরে আমরা দেখি যে ঋণগ্রস্ত কোম্পানিগুলো আমরা বাদ দিব, ডেট টু ইকুইটি রেশিও বলে একটা জিনিস পাবো। আমরা আগে বলছি কি ম্যাক্সিমাম 1, নিজের 1 টাকা থাকলে 1 টাকায় লোন নিবে, এর বেশি যাতে না নেয়, তাইলে লিমিট ঠিক করে দিলাম 1। একের বেশি যেগুলো আছে অটোমেটিক বাদ চলে যাবে। ফিল্টারে দেই আমরা কয়টা কোম্পানি পাই, এখানে যদি আমরা দিই 16টা থেকে আরো কমে গেছে, মাত্র 13টা কোম্পানি পাইলাম 3টা ফিল্টারে। এখন এই কোম্পানিগুলোর মধ্যেও বিনিয়োগ করার ক্ষেত্রে এখন আমরা দেখব ব্যবসা তো ভালো করছে, তাদের প্যাকেটে টাকা আসছে কিনা। এইটার জন্য আমাদের যেটা বলছি যে ওসিএফি মানে অপারেশনাল ক্যাশ ফ্লোটাকে আমরা কি করব, এখানে ও সি এফ, এইটাকে আমরা ভাগ দিব। সে যত টাকা বলতেছে যে আমি লাভ করছি, তাইলে লাভটা হচ্ছে নেট ইনকাম, আমরা এটাকে ভাগ দিয়ে দেখি যে সে কত পার্সেন্ট পাচ্ছে। এটার মধ্যে আমরা বলছি যে কমপক্ষে আমাদের 70% লাগবে, মিনিমাম 100 টাকায় 70 টাকা যাতে আসে, তাহলে আমরা 70 টাকা পর্যন্ত লাগবে। যত বেশি হয় তত ভালো, কিন্তু কমপক্ষে 70। এখন দেখেন যে আরো কোম্পানি কমে যাবে, কিছুই করার নাই, 10টাতে চলে আসছে। তাইলে এই 10টা কোম্পানি, তাইলে এখন আমরা বলতে পারি যে প্রাথমিকভাবে এই 10টা কোম্পানি ভালো, তাই বলে এগুলাতেও বিনিয়োগ করবে এমন না, আরো যাচাই হবে আমাদের। কি আসলো, স্কয়ার ফার্মা, মেরিকো, ইউনাইটেড পাওয়ার, বার্জার, এলএইচবি, অলিম্পিক, বাংলাদেশ শিপিং সাবমেরিন, তারপরে রেকিট আর ইবনে সিনা। এখন আমরা যে ফিল্টারটা প্রয়োগ করব, যে ধরলাম যে এই 10টা কোম্পানি তো আমরা অন এভারেজে ভালো পাইলাম, তাহলে এইগুলার মধ্যে বর্তমানে ওভার প্রাইস কোনটা। দুইটা সূত্র আমরা বলছি, একটা হচ্ছে আমরা পি রেশিও দেখব, যেটা আমরা সব সময় দেখি। এই পি রেশিওটা আমরা বলছি কত, ম্যাক্সিমাম আমরা 25 পর্যন্ত নিব, 25-এর বেশি হইলে ওভার প্রাইস। তাহলে এখানে 25 আমরা লাগাই দেই, তাইলে দেখবেন যে আরো কোম্পানি বাদ পড়ে যাবে, কিছুই করার না, অটোমেটিক বাদ পড়বে সম্ভবত, একটা বা দুইটা, একটা বাদ পড়ছে, কোহিনুর ছিল সম্ভবত। এরপরে আমরা দেখব যে কোম্পানিটা আমরা কিনতেছি এটা প্রকৃত অর্থে ব্যবসা কিনার চাইতে বেশি প্রাইস কিনা। ওটার জন্য কি সূত্র আমরা বলছি যে ইভি ভাগ হচ্ছে ইবিটা, ইবি আই টি। তার মূল ব্যবসার বিপরীতে আমি যে 100 কোটি টাকা দিয়ে ব্যবসাটা কিনতেছি, এই 100 কোটি টাকা কোম্পানিটা ইনকাম করে কতদিনে আমারে দিতে পারবে। তো এই ফিল্টারটা যদি আমরা লাগাই, এখন আমরা কোনো প্যারামিটার দিব না, যেহেতু কোম্পানি কমে গেছে। এখন আমরা দেখব কোনটা সস্তা আছে, আগে যেগুলো সস্তা আছে ওইগুলা কিনবো, পরে যেগুলো দামি আছে যদি দাম কমে আমরা সেগুলা নিব, না হলে আমরা নিব না, অপেক্ষা করব, 6 মাস করেন, 1 বছর করেন। তাহলে দেখেন যে এখন যদি আমরা বলি বাংলাদেশের বাজারে সবচেয়ে সস্তা চলতেছে 5.3, মানে মাত্র 5 বছর 3 মাসে আপনি যদি টোটাল স্কয়ার কোম্পানিটা কিনেন, 5 বছর 3 মাসে আপনার টাকা উঠে যাবে। তার বাৎসরিক যে ইনকাম এই তুলনায় 5 বছরে উঠে যাবে, তার মানে সস্তা। নর্মাল নিয়ম হচ্ছে 12-র নিচে থাকলে, মানে 12 বছরের কমে থাকলে এটা মোটামুটি চলে, আর 6-এর নিচে থাকলে এটা পানির দামে বিক্রি হচ্ছে। তাহলে স্কয়ার কোম্পানিটা পানির দামে বিক্রি হচ্ছে, এরপরে ইউনাইটেড পাওয়ারটাও পানির দামে বিক্রি হচ্ছে, এই দুটাই পানির দামে বিক্রি হচ্ছে, বাকিগুলা মোটামুটি ওভার প্রাইস, কিন্তু অতটা ওভার প্রাইস না যে আমরা বিনিয়োগ করতে পারবো না। তাহলে এখানে এখন আমরা দেখার চেষ্টা করি যেটা 21-এ আছে, যেটা 14-তে আছে আমাদের র্যাকিট বেনকাইজার, আমরা জানি ইন্টারন্যাশনাল কোম্পানি, শেয়ার সংখ্যা কম, তার ব্র্যান্ড ভ্যালু আছে, দাম একটু বেশি হবেই, তবে অতটা কিন্তু দাম না। তাহলে কি হইলো, মাত্র 14 বছরে টোটাল টাকা ফেরত আসবে। অন এভারেজে যদি আমরা গত 10 বছরের ইতিহাস দেখি, এই 14টি জায়গায় 20-এর উপরে ছিল। তাহলে আপনি চোখ বন্ধ করে
এই 9টা কোম্পানিতে কিনতে পারেন, কোনো কিন্তু আপনার সমস্যা নেই। এরপরে বার্জার পেইন্টটা আসছে, এরপরে মেরিকো আছে। এখন আপনি যদি ধরেন যে ওই এসআইপি করবেন, মিউচুয়াল ফান্ড না কিনে আপনি যদি এই 9টা কোম্পানিকে প্রতি মাসে যদি আপনি 9,000 টাকা শেয়ার কিনেন, 9টা কোম্পানি 9,000 টাকা শেয়ার কিনে বসে থাকেন, কাউকে জিজ্ঞাসা করার দরকার নাই, শেয়ারের দাম কমুক আর বাড়ুক আপনি বিনিয়োগ করতেই থাকেন। আপনার মেইন টার্গেট থাকবে শেয়ার সংখ্যা বাড়ানো। মনে রাখবেন শেয়ার বাজারে লসের বলে কোনো কথা নাই, কারণ দাম বাড়লে আগে কিনা থাকলে দাম বাড়তেছে, দাম কমলে শেয়ার বেশি পান। ধরেন যে 10 টাকার শেয়ারটা 5 টাকা হইলে 2টা শেয়ার পাচ্ছেন, 10 টাকার শেয়ারটা 20 টাকা হইলে পূর্বে যদি একটা কিনা থাকে আপনারটারই দাম বাড়লো। তার মানে শেয়ার বাজারে লসেরই কিছুই নাই, আমাদের সাইকোলজি শুধু আমরা চেঞ্জ করলেই হবে। তাহলে ওভারঅল আমরা অ্যাটলিস্ট যে সূত্রগুলা প্রয়োগ করলাম, করার পরে দেখেন এই কোম্পানিগুলার কোনো অ্যানুয়াল রিপোর্ট আমরা পড়ি নাই, কোনো ম্যানেজারের সাথে যোগাযোগ করি নাই, এই ওয়েবসাইট আমাদেরকে আমাদের প্যারামিটার অনুযায়ী 9টা কোম্পানি চুজ করে দিছে। এখন আপনি যেটা করতে পারেন, ধরেন যে আপনি অন্তত 10,000 20,000 বিনিয়োগ করবেন, তাইলে আগে যেগুলো সস্তা আছে ওগুলাতে বিনিয়োগটা বাড়ান, স্কোয়ারে বিনিয়োগটা বাড়ান, এরপরে ইউনাইটেড পাওয়ারে বাড়ান, অথবা আপনি প্রতিটাতে সমপরিমাণ ক্রয় করেন যাতে আপনার টেনশন না হয়। তাইলে এই শেয়ারগুলো হচ্ছে দীর্ঘমেয়াদের জন্য। এখন আসি যেটা আপনারা অনেকেই বলবেন যে ভাই দাম একটু কমলে, আপনারা অনেকেই মেসেজ দেয় ফেসবুক হোয়াটসঅ্যাপে যে ভাই দামটা কমে গেছে, করবোটা কি, হালকা একটু বাড়ছে বিক্রি করব কিনা। এক নাম্বার কথা হচ্ছে আপনি শেয়ারটা কেনার আগে নিজেরা প্রশ্ন করবে যে আপনি এটা কেন কিনছেন। যদি আপনার মনে হয় আপনি বিক্রি করে দেওয়ার জন্য কিনছেন তাহলে বিক্রি করে দেন 20% লাভে, জিজ্ঞেস করার দরকার নেই। আর যদি আপনার মনে হয় যে না এটার দাম বাড়ুক আর কমুক, আমার টার্গেট হচ্ছে আগামী 10 15 20 বছর পরে আমি পেসিভ ইনকাম দিয়ে ফ্যামিলি চালাবো, তাইলে দাম কমলে বেশি কিনবেন, দাম বাড়লে আপাতত কেনার দরকার নাই। এই সিম্পল সূত্র প্রয়োগ করেন, শেষ। দাম কমলে বেশি পরিমাণ কিনেন, দাম বাড়লে আপাতত স্থগিত থাকেন। এই সূত্র প্রয়োগ করে আপনি চলতে পারবেন। কিন্তু যারা ধরেন যে এই যে কয়েকটা আসছে, এই 9টা থেকেও আমরা জানি অনেকেই হয়তো এককালীন কিনতে চান, যে আমার 10 লাখ টাকা আছে আমি 9টাতে না দিয়ে এর চাইতেও ফিল্টার করি। এখন ফিল্টার এখন আমরা যেইভাবে করতে পারি, এই ফিল্টারগুলো করলে আমরা যেই গত 3 বছরেরটা আমরা এখন দেখতে পারি যে গত 3 বছরে কারা বেশি লাভ দিচ্ছে, আর ওই অ্যাভারেজে আপনি নেন 3 বছরে। এইটা দ্বারা আমরা কি করব, আরো কমায় দিব যে এই কয়টার মধ্যে আপনি বিনিয়োগ করেন। গত 3 বছরে যদি আমরা দেখি তাহলে আমরা সবচেয়ে বেশি পরিমাণ মেরিকো, তারপরে রেকিট, ইউনাইটেড পাওয়ার, বার্জার পেইন্ট। আর যদি আমরা দেখার চেষ্টা করি উপরে থেকে আপনি এখন কয়টাতে বিনিয়োগ করতে চান আপনি নিজেই চুজ করতে পারবেন। ওই হিসাবে বাংলাদেশ সাবমেরিন কেবলটা আপনার বাদ যায়, এর বাদ দিয়ে বাকি সবগুলাই 15%-এর উপরে দিচ্ছে। তাইলে মোটামুটি আমরা এটাও যদি বাদ দিয়ে দেই, ধরেন যে এখানে আমরা 13% লাগিয়ে দেই, এটার একটা স্ক্রিনশট আপনি রেখে দিতে পারেন। পরবর্তীতে আপনি এই 8টা কোম্পানি আপনি কিনতে পারেন চোখ বন্ধ করে, কোনো সমস্যা নাই আপনার। আর এখনো পর্যন্ত আগামী অন্তত 5 বছর, ধরেন যে স্কয়ার কোম্পানিটা কোনো সমস্যা নাই, আগামী 5 বছর চলবে। মেরিকো কোনো সমস্যা নাই, 5 বছর চলবে, কোনো প্রকার 2 নাম্বার কোনো কিছু নাই। ইউনাইটেড পাওয়ার আরো 10 বছর পর্যন্ত চলবে, 2038 পর্যন্ত সরকারের সাথে চুক্তি আছে, কোনো সমস্যা নাই। বার্জার পেইন্টার মাদার কোম্পানি ইন্ডিয়াতে, তার কোনো খরচ নাই, জাস্ট এখানে বিক্রি করে সেও চলবে। এরপরে এই যে আমাদের সিমেন্টের যে কোম্পানিটা আছে, এইটা মোটামুটি যেহেতু আমরা যেটা বলতে পারি, যেহেতু নতুন সরকার আসছে, সিমেন্ট কনস্ট্রাকশনটা কিছুটা হলেও বাড়তে পারে, পাশাপাশি তার অন্য ব্যবসা আছে, তো জন্য এটাও আপনাকে বেনিফিট দিবে। আর অলিম্পিকটা তো আমাদের সারা জীবনের জন্য, বিস্কুট চকলেট আমরা খাবোই, এটাও চলবে। আর র্যাকেট যেটা আছে এটাও তো আমাদের হাইজিন রিলেটেড, এটা চলবেই, কারণ বাংলাদেশে মানুষ যতই গরিব হোক কিছু শ্রেণী আছে যাদের টাকার কোনো অভাব নাই। অতএব এই যে র্যাকেটের জিনিসের দাম, ডেটলের দাম যতই বাড়ুক, হারপিকের দাম যতই বাড়ুক, ওগুলো বিক্রি হবেই হবে। আরেকটা যেটা হচ্ছে ইবনে সিনা, এই ইবনে সিনার ক্ষেত্রে আমরা যেটা বলতে চাইছিলাম, ওই যে আপনি এখানে একটা প্যারামিটার দিবেন CCC, ক্যাশ কনভার্সন সাইকেল। এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কোম্পানিটা ছোট হইলেও কেন এতটা দক্ষ। এর কনভার্সন দেখুন, দেখেন আমরা যেটা সম্ভবত আপনাদের একটু বেশি বলছিলাম, এটা মাত্র 64 দিন, জাস্ট একটু দেখি, মাত্র 64 দিন।
সে একটা কাঁচামাল কিনে ফ্যাক্টরিতে এনে ওষুধ বানায় বিক্রি করে মার্কেট থেকে টাকা উঠায় মাত্র 64 দিনে। তার মানে এতটা দক্ষ যদি স্কোয়ার হইতে পারতো, স্কোয়ারের লাভের পরিমাণ 30%-এর উপরে চলে যাইতো। কিন্তু কিন্তু স্কোয়ার পারতেছে না, নানা প্রকার কারণ হইতে পারে। তাইলে এই ইবনে সিনা ছোট মার্কেট ক্যাপ হওয়ার পরেও, মূলধন কম হওয়ার পরেও তার একমাত্র লাভের জায়গা হচ্ছে সে, তাইলে 64 দিয়ে আপনি ভাগ করেন, মোটামুটি বছরে 6 বার, সে মোটামুটি তার মূলধনটাকে, মানে 1 লাখ টাকা যদি সে 10 টাকাও লাভ করে, 10% করে ধরলাম, আরো কমায় দিলাম, 5% লাভ যদি করে, তাইলে 6 গুণন দেয় 5 6 30। 1 লাখ টাকায় বছরে সে 30,000 টাকা লাভ করতেছে। আর ওই তুলনায় স্কোয়ার কিন্তু পারতেছে না, যদিও লাভের পরিমাণ বেশি, কারণ তার 200 দিন লাগতেছে। এখানে আপনি দেখেন স্কোয়ারের এখানে তার একটু কমছে, এখন 117 দিন লাগতেছে তার। তার মানে কি ইবনে সিনার তুলনায় দ্বিগুণ পরিমাণ সময় লাগতেছে। এখন এখানে যেটা আপনি পাবেন, মাইনাস যেগুলা পাবেন, মাইনাসগুলা মানে অগ্রিম, মানুষ তাদেরকে টাকা দিচ্ছে অগ্রিম, যে ভাই টাকা নেন আমাকে জিনিস দেন। মাইনাস মানে হচ্ছে অগ্রিম টাকা দিচ্ছে, তার অপেক্ষা করতে হয় না। তো মোটামুটি এখানে আমরা যেগুলো দেখাইলাম সবগুলারই কম আছে। আর অলিম্পিকটা আমরা যেটা বলছিলাম, দেখেন মাত্র 26 দিন, সে কাঁচামাল কিনে বিস্কুট চকলেট আইসক্রিম বানায় বিক্রি করে টাকা উঠাইতে মাত্র 26 দিন লাগে। এখন সে যদি ধরেন যে 3 বা 5% করেও লাভ করে 1 লাখ টাকায়, তাইলে আপনি হিসাব করে দেখেন মোটামুটি 8 বার, সে 8 থেকে 9 আরো বেশি 12 বার বাড়তেছে। তাইলে 5 12 60% কিন্তু সে লাভ করতে পারতেছে। তো এইভাবেই ব্যবসাটাকে বুঝতে হয়। আশা করি যারাই বিনিয়োগ করতে চান, এই 8টা কোম্পানি আগামী 5 বছরের জন্য আপনি কিন্তু নিতে পারেন। তবে কেনার ক্ষেত্রে আমরা যেটা বলবো, যেটা আগামী ক্লাসগুলোতে আমরা দেখাবো, যে আপনি কখন কিনবেন, মানে যাতে একটু কম দামে পাওয়া যায়। এইটা হচ্ছে মূলত সূত্র। এর পাশাপাশি আপনি ধরেন যে যদি অন্য কোনো ওয়েবসাইটও দেখতে চান, বা এই কোম্পানিগুলোর ভিতরের আরো যাবতীয় কিছু দেখতে চান, নামের উপরে ক্লিক করলে তার যাবতীয় ডিটেইল পাবেন। ডিভিডেন্ড সে কত টাকা দিয়েছে আপনি যদি হিসাব করতে চান, এটা ছাড়া তার হিস্টোরিক্যাল দাম কেমন ছিল, ধরেন যে বিগত 5 10 15 বছরে স্টকের দাম কেমন ছিল, সব তথ্য এখানে কিন্তু পাবেন। এইটা দ্বারা যেমন আমরা যদি একটা দেখার চেষ্টা করি, এখানে তার ইনকামটা, ইপিএস যেটা আমরা বলি, দেখেন ইপিএসটা গত বছরে তার 27 টাকা ছিল, এর আগের বছরে 23 টাকা, তার আগে 21 টাকা, তার আগে 20 টাকা, তার আগে 17 টাকা। আর 17 টাকার পরবর্তীতে আমরা যাব না, কারণ সে তার শেয়ার বোনাস দিছিল। তো শেয়ার বোনাস দেওয়ার কারণে যে জিনিসটা হয়, ইপিএস কিন্তু কমে যায়। কিন্তু যাই হোক, স্কোয়ার কোম্পানি ইপিএসটা তারা বাড়াইতে পারছে, এটা তাদের ভালো দিক। তাহলে এইভাবে এখান থেকে আপনি প্রতিটা কোম্পানি চাইলে নিজেও হিসাব করতে পারবেন যে ইপিএস বাড়তেছে কিনা। তাইলে দেখেন 15 থেকে 17, 17 থেকে 20, 20 থেকে 21, 21 থেকে 23, 23 থেকে 27, আর এখন রানিং তার কত চলতেছে, যদিও আমরা সেখানে 33 টাকা দেখেছি, এখানে 29 টাকা 27 পয়সা দেখাচ্ছে। তো এইভাবে আপনি চাইলে ছোটখাটো জিনিসগুলো দিয়ে নিজেই যাচাই করতে পারেন। পাশাপাশি যদি ডিভিডেন্ড দেখার চেষ্টা করেন যে কত টাকা ডিভিডেন্ড দিছে, কারণ শেয়ার বাজারে আপনি 3 প্রকারের মাইন্ডসেট রাখবেন। ডিভিডেন্ডটা যদি দেখি, এখানে ধরেন যে 2011 থেকে যাবতীয় ডিভিডেন্ডের কথা দেওয়া আছে, যে কত টাকা ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, আপনি এখান থেকে হিসাবও করতে পারবেন। তাহলে কারো কাছে আপনার যাওয়ার দরকার নাই, এই ওয়েবসাইটটা কিন্তু আপনার সেই সুবিধাটা দেয়। আর যেটা আমরা বলতেছিলাম, একটা জিনিস মনে রাখবেন, শেয়ার বাজারে নর্মালি 3 প্রকারে আপনি লাভ করতে পারেন। একটা হচ্ছে যে যেমন আপনি ট্রেডিং যদি করেন, সেটা 10 দিন 20 দিন 6 মাস 1 বছরও হইতে পারে, যে আপনি একটা কোম্পানি কিনলেন মোটামুটি কম দামে, আপনার মনে হইলো দাম বাড়বে, দাম মোটামুটি বাড়ছে 30 40 50%, আপনি বিক্রি করে দিয়ে বের হয়ে গেলেন। তো এটাতে আপনার মাঝারি মানের কোম্পানি হইলেই ভালো, অতটা ফান্ডামেন্টাল দেখার কিন্তু দরকার নেই যে একদম সবকিছুতে ভালো হইতে হবে। বিশেষত যে বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে আমরা যদি বলি, যদি আপনি ট্রেডিং করার ইচ্ছা থাকে যে ভাই আমি 2 মাসে 3 মাসে যেটা লাভ হয় এটাই আমি করব, তাইলে ব্যাংকিং সেক্টরের শেয়ারগুলো আপনার জন্য পারফেক্ট, যেগুলো মোটামুটি ভালো মানের। আরেকটা জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি ধরেন যে যদি এই যে গ্রামীণ ফোন আছে আমাদের জিপি, এখন এই গ্রামীণ ফোন বলেন, এটা ছাড়া মেরিকো বলেন, এরা বিদেশি কোম্পানি। মূল মালিক কি চায়, বছর শেষে আমার টাকা আমাকে দিয়ে দাও। তো এই জন্য জিপি বছরে 2 বার ডিভিডেন্ড দিয়ে দেয়, মেরিকো বছরে 4 বার দিয়ে দেয়। তার মানে মূল মালিকের কথা হইলো টাকাটা কোম্পানিতে না রাখে, আমি যদি 3 মাস পরে টাকাটা পাই, ওইটা আমি আরেক কাজে লাগাইতে পারবো।
তাইলে আপনিও তখন যদি আপনার যদি মন চায় যে আপনি এমন শেয়ার কিনেন যে শেয়ারের আগামী 5-6 বছরের ডিভিডেন্ডের টাকা দিয়ে শেয়ারের দামটা আপনি তুলে নিবেন, পরে আপনার ফ্রি হিসাবে থাকলো, তাইলে আপনার জন্য মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো পারফেক্ট চয়েস। কারণ চিন্তা করেন, আপনি যদি ধরেন যে এখন 2800 টাকা দিয়ে একটা মেরিকো কিনেন, বছরে সে আপনাদের 4 বার ডিভিডেন্ড দিয়ে দিবে। ধরলাম যে সে 50 টাকা করে যদি দেয়, আপনারে বছরে সে 200 টাকা দিয়ে দিল, ওই 50 টাকা দিয়ে আপনি আরেকটা শেয়ার কিনে নেন, তারপরে 50 টাকা দিয়ে আরো একটা শেয়ার কিনেন। এইভাবে দেখবেন যে আপনার মোটামুটি 7 বছরে, আপনার 7 থেকে 8 বছরে, নাহলে ম্যাক্সিমাম 10 বছরে ওই 2800 টাকা আপনার উঠে যাবে। তখন শেয়ারটা আপনার জন্য ফ্রি হয়ে গেছে, শেয়ারটার জন্য আর কোনো টাকা নেই। তাহলে আপনি বিনিয়োগ করার সময় এইরকমও মন মানসিকতা রাখতে পারেন যে আমি বিনিয়োগ করতেছি, আমি আমার শেয়ারের টাকাটা উঠায় নিব, শেয়ারটা আমার ফ্রি হিসাবে সারা জীবন থাক, আমার ফ্রি ফ্রি টাকা দিবে, টাকার গাছ আমার দরকার নাই। আর আরেকটা যেটা হইতে পারে, যেটা আমরা বললাম যে আপনি কিছু কোম্পানি সিলেক্ট করতে পারেন যেগুলো মোটামুটি কোম্পানি গ্রো করতেছে, শেয়ারের দামও বাড়বে, আপনার লাভও হবে, কিছু ডিভিডেন্ড তো পাবেন। ওই জিনিসটা আপনি কিন্তু করতে পারেন। এখন ধরেন যে যারা এই স্কয়ার ফার্মা কিনছেন গত 5 বছর আগেও দামটা কিন্তু এই 220 টাকাই ছিল, 225 টাকাই ছিল। এখন এই শেয়ারটার মধ্যে যে সমস্যাটা হচ্ছে যে অনেকেই বলেন যে ভাই দাম কেন বাড়ে না। 1 নম্বর কথা হচ্ছে এই শেয়ার সংখ্যা বাজারে বেশি, শেয়ার সংখ্যা বেশি হওয়াতে যখনই একটু দাম বাড়ে, যারা অনেক দিন ধরে লাভ করতে পারে না এরা বিক্রি করা শুরু করে। তো বাজারে আমরা কি জানি, যদি সাপ্লাই বেশি থাকে দাম জীবনেও বাড়বে না। আর দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে যে ভালো কোম্পানিগুলাতে যারা বিভিন্ন প্রকার মানে শেয়ার বাজারে ম্যানিপুলেশন করে, এরা এতশো কোটি টাকা বিনিয়োগ করতে চায় না, কোম্পানির সাথে এদের 2 নাম্বার কোনো লিঙ্ক তৈরি করা সম্ভব হয় না। তো এই জন্য যারা জুয়াডি, এরা এই সমস্ত শেয়ারে জুয়া খেলে না, তো না খেলার কারণে শেয়ারের দামটা বাড়ে না। যারা প্রকৃতপক্ষে কিনার তারাই কিনে। কিন্তু কিনার পরে যেমন ধরেন যে আপনি আজ থেকে 5 বছর আগে কিনছেন, এখন আপনি নিজেই বিরক্ত হয়ে গেছেন মানসিক প্রস্তুতি না থাকার কারণে, যে আমি 5 বছর আগেই কিনছি 220 টাকা দিয়ে, আজকে 5 বছর পরেও 220 টাকা, তাহলে আমার লাভটা হইল কি? তো তখন আপনি বিরক্ত হয়ে এটা বিক্রি করে দেন, বিক্রি করে অন্য শেয়ার কিনে আপনি দেখেন যে আপনার লাভ হয়। তো ওই জন্য আমরা বলবো যে শেয়ার বাজারে মানসিকতাটাই মেইন। আপনি শেয়ারটা কি উদ্দেশ্যে কিনতেছেন এটাই প্রকৃত দেখার বিষয়। যদি আপনার টার্গেট থাকে যে আপনি শেয়ারটা দিয়ে আপনার সারা জীবন চলবেন, তাইলে স্কয়ার কোম্পানিটা আপনি কিনেন। 1-2 বছরের লাভের চিন্তা করে দরকার নেই, আপনি শুধু ডিভিডেন্ডটা নেন। তার ক্যাপিটালটা বাড়লো না না বাড়লো ওগুলো আপনার টেনশনের কারণ নেই, পারলে দাম কমলে আপনার জন্য সুযোগ, আপনি আরো কিনে রেখে দেন। কিন্তু যদি আপনার মন মানসিকতা থাকে যে না আমি 1-2 বছরে টাকা ডবল করব, তাইলে স্কয়ার কোম্পানি আপনার জন্য না। তাইলে আপনাকে আমরা যেটা বলি ব্যাংকের শেয়ারগুলোতে যান, যেগুলার মার্কেট ক্যাপ মোটামুটি কম, ওই শেয়ারগুলোতে যান। সেখানে আপনার কপাল ভালো হইলে, ওই যে বললাম জুয়ারিরা জুয়াও খেলে, আপনার শেয়ারে জুয়া খেললে আপনি দেখবেন যে 10 দিনে 20 দিনে আপনার শেয়ারের দাম মোটামুটি 30-40% বাড়ছে। তো যেহেতু আপনি দীর্ঘমেয়াদী থাকবেন, আমরা আপনাকে রিকোয়েস্ট করি যেটা, যে স্বল্প মেয়াদে আপনি শেয়ার বাজারে টাকা দ্বিগুণ করা আপনার জন্য না। আপনি 2 দিন লাভ করলেও 1 দিন লস করবেন। তার চাইতে ভালো আপনি যে ব্যবসা বা চাকরি করতেছেন ওইটাই কন্টিনিউ করেন। আর যেই টাকাটা আপনি ডিপিএস করতেন, সন্তানের শিক্ষা বীমা, নিজের অন্য কিছুর জন্য করতেন, ওই টাকাটা আপনি সিস্টেমেটিক ওয়েতে প্রতি মাসেই শেয়ার কিনতে থাকেন। আপনি চিন্তা করেন যে আপনার শেয়ার বাড়তেছে কিনা। যদি শেয়ারের দাম কমে, কোম্পানি যদি ভালো থাকে, তাইলে আপনি ডবল শেয়ার পাবেন, তাহলে আপনার তো খুশি হওয়ার কথা। আপনি তো একদিনে আজকে 100 কোটি টাকা বিনিয়োগ করেন নাই, যে 100 কোটি টাকা বিনিয়োগ করছেন এখন দাম কমে গেছে আপনি টেনশনে। শেয়ার বাজারে আপনার এই 10-20-30 লাখ টাকা কোনো টাকাই না, এটা হচ্ছে পানি। যেমন আমরা চা খাই 1 টাকা 2 টাকা 5 টাকা দিয়ে, আপনার গায়ে লাগে না। শেয়ার বাজারে 10-20 লাখ টাকা কোনো টাকা না। এই মানসিকতা আগে নিবেন যে আপনার 5-10 লাখ টাকা কোনো টাকাই না শেয়ার বাজারে। তো সেটার জন্য আপনি যদি না ঘুমাইতে পারেন, তাহলে কোটি টাকা বিনিয়োগটা করবেন কিভাবে? তো এই জন্য চিন্তা করেন শেয়ার সংখ্যা বাড়তেছে কিনা। আর আপনার টার্গেটটা আগামী 10-15-20 বছর যাতে থাকে, তাইলে দেখবেন যে আপনি এখান থেকেই লাভবান হবেন, কোনো সমস্যা নেই। তো অসংখ্য ধন্যবাদ। আর প্রয়োজনে কোম্পানির নামগুলো আমরা পৃথক করে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখান থেকে আরো কিছু বাড়ায় মোটামুটি আমরা 30টার মতো কোম্পানির নাম দিয়ে দিব। ওই 30টা থেকে যে 8টা আমরা দেখাইলাম ওগুলাতে আপনি এসআইপি আকারে করতে থাকেন, মানে শেয়ারের দাম বাড়ুক কমুক আপনি প্রতি মাসে নিতেই থাকেন। আর যদি আপনার ওই যে 6 মাসে 3 মাসে ট্রেডিং করার ইচ্ছা থাকে,
বাকি যে 22টা থাকবে ওগুলাতে আপনি বিনিয়োগ করবেন। যদি কোনো কারণবশত দামটাও কমে, বিক্রি করার দরকার নাই, 2 মাসের জায়গায় 4 মাস অপেক্ষা করবেন, 6 মাস অপেক্ষা করবেন, দেখবেন যে আপনার মূলধন লস হবে না। কিন্তু আপনি যদি না জেনে ওই যে জেট কোম্পানিতে যান, একদম পচা কোম্পানিতে যান, আপনার টাকা উঠাইতে পারবেন না, কিছু করার নাই। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।